তোর ভাবিকে গিয়ে বল আমি ডাকছি। ফুলি গিয়ে বলল, ভাবি, ভাইয়া ডাকে, জলদি যান। রাবিয়া মুচকি হেসে উঠে যায়। মাথার চুল হাত খোপা করতে করতে বলে, আমি রুমে যাই, একটু কাজ আছে। শিমুল কেন ডাকে দেখো গিয়ে। শাশুড়ি যে বুঝতে পেরেই চলে গেছে এটা দেখে পুষ্প লজ্জা পায়। আস্তে আস্তে রুমের দিকে এগিয়ে যায়। শিমুল পুষ্পকে দেখে হাসে, এগিয়ে এসে কাছে দাঁড়ায়। কই ছিলেন ম্যাম? এই এখানেই। শিমুল পুষ্পর মাথা থেকে পা পর্যন্ত দেখে বলল। সব ঠিকঠাক? পুষ্প মাথা নেড়ে হ্যাঁ জানায়। সত্যি? পুষ্প আস্তে করে বলল। জি। শিমুল পুষ্পকে নিয়ে বিছানার এক কোণায় বসে। তুমি ভালো আছো? পুষ্প শিমুলের দিকে তাকায়, মাথা নেড়ে বলল, ভালো। শিমুল বিছানায় হেলান দিয়ে বসে। পুষ্প লজ্জার চেহারার দিকে তাকিয়ে তাকে আরো লজ্জা দিতে বলল, পুষ্প, কাল রাতে কি হয়েছিল আমার ঠিক মনে পড়ছে না, তোমার মনে আছে? শিমুলের এমন কথা শুনে পুষ্প চোখ বড় বড় করে তাকায়। রাতে কিছু হয়নি, আমরা ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। শিমুল হাত দিয়ে মাথার চুল টেনে ধরে বলল, ওই শিমুল ফুল টুল নাকি? পুষ্প শিমুলের মুখের কথা না শুনে রুম থেকে চলে যায়। এই ছেলে তাকে মেরেই ফেলবে। নিধি পলাশের বুক থেকে মাথা তুলে পলাশের দিকে তাকায়। পলাশের চোখ ভেজা, মাথা নিচু করে বলল, আর চালাবো না নিধি, তুমি তোমার মতোই থেকো। নিধি হাত দিয়ে তার মুখ চেপে ধরে। বুকটা এত পুড়ছে যে মনে হচ্ছে যে কোনো সময় মরে যাবে। নিধি আস্তে করে ডাকে, পলাশ। পলাশ নিধির চোখে চোখ রাখে। কাজল কালো চোখ ভেজা। নিধির কান্না পলাশের সহ্য হয় না। নিধি পলাশের ঠোঁটের কাঁপন, চোখের কাতরতা স্পষ্ট দেখতে পায়, শুধু ভালোবাসার ছাপ। পলাশের চোখের পানি মুছে বলল, তুমি এত ভালো কেন? পলাশ শুকনো ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে বলল, আমি ভালো না নিধি, ভালো হলে তোমাকে নিচে করে রাখতে পারতাম, আমি তো পারিনি। আমি ব্যর্থ প্রেমিক, খারাপ প্রেমিক। নিধি পলাশের কষ্টে ভরা মুখের দিকে তাকিয়ে বলল, মুক্তি দিয়ে দিচ্ছ? পলাশ নাক টেনে বলল, তুমি তো তাই চাইলে। আমি কি চাই তুমি সেটাও এখনো বুঝোনি। পলাশ নিধির হাত ধরে বলল। মুক্তি চাও না? নিধির আবারও ইচ্ছা করছে পলাশের বুকে যেতে, কিন্তু নিধি মায়া বাড়াতে চায় না। মাথা নিচু করে ব্যাগ হাতে নেয়। নিধি চলে যেতে নিলে পলাশ হাত আঁকড়ে ধরে। উত্তর দিয়ে যাও। নিধি উত্তর দেয় না। পলাশের মুখে হাত বুলিয়ে বলল, বিয়ে করনি কেন? পলাশ ঠোঁট এলিয়ে হালকা হাসে। নিধির মতো কাউকে পাইনি। পেলে বিয়ে করতে? ভাবো কি করে, নিধি তো একজনই। নিধির ভিতরটা সুখ সুখ ব্যথায় কেঁদে ওঠে। মাথা নিচু করে বলল, সারা জীবন কি একাই কাটাবে? পলাশ নিভু গলায় বলে। জানি না। নিধি আর কিছু বলে না। পলাশই বলে, তোমার বর কোথায়? এখানে নেই? পলাশের প্রশ্নে নিধি পলাশের চোখে তাকায়। বোকা ছেলেটাকে ছাড়া অন্য কাউকে স্বামী হিসাবে মানা সম্ভব না, তাই কাউকে বর বানানো হয়ে ওঠেনি। নিধি দরজা ঠেলে বেরিয়ে যায়। পলাশ কিছুক্ষণ দাঁড়িয়ে কথাটার অর্থ বুঝে নেয়। বুঝতে পারে বুকের কাঁপন বাড়ে, মুখে খেলে যায় এক আকাশ পরিমাণ খুশির ঝিলিক। সম্ভাবনার পথে সূক্ষ্ম ছিদ্র দেখে চোখের তারা চিকচিক করে ওঠে। দ্রুত পায়ে নিধির পিছু যায়। নিধির ততক্ষণে ক্লাসে চলে গেছে। পলাশের বুক শুকিয়ে কাট হয়ে যায়। নিধি কি বিয়ে করেনি? কিন্তু নিধির তো বিয়ে হয়েছিল। সারাটা সকাল পুষ্প তার শাশুড়ির সাথে রান্নায় সাহায্য করেছে। শরীর ক্লান্তিতে ভেঙে আসছিল। বারবার বিছানায় যেতে ইচ্ছা করলেও লজ্জায় শিমুলের সামনে যায়নি। শিমুল অনেকবার এসে ঘুরে গেছে। কয়েকবার পুষ্পর চোখে চোখ পড়তে রুমে যাওয়ার জন্য ইশারা করছে, পুষ্প যায়নি। শিমুল বারবার এসেছে, পুষ্প ভুল করে শিমুলের দিকে তাকায়নি। দুপুরের সবাই খাওয়ার পরেও পুষ্প রান্নাঘরে টুকটাক এটা সেটা রান্নাঘরেই থাকে। রাবিয়া সকাল থেকে ব্যাপারটা খেয়াল করছে। পুষ্প সেই সকালে রান্নাঘরে এসেছে, এখনো ঘরে যাচ্ছে না। শিমুল যে বারবার এটা সেটার বাহানার পুষ্পর কাছেই আসছে, এটা রাবিয়া চোখে পড়েছে। রাবিয়ার একটা অভ্যাস হলো দুপুরে একটু না ঘুমালে শরীর খারাপ লাগে। উনি রুমে যাওয়ার আগে পুষ্পকে বললেন, পুষ্প রুমে যাও, শিমুলের কিছু লাগে কি না দেখো। পুষ্প আস্তে ধীরে রুমে যায়। দরজা বন্ধ করে বিছানার দিকে তাকায়। শিমুল অন্য পাশ ফিরে শুয়ে আছে। পুষ্প চুপচাপ বিছানার অন্য পাশে গিয়ে শুয়ে পড়ে। বিছানায় অন্য কারোর উপস্থিতি টের পেয়ে শিমুল ফিরে তাকায়। পুষ্পকে দেখে আবার আগের মতন করে শুয়ে পড়ে। পুষ্প অবাক হয়ে লক্ষ্য করে শিমুলের মুখে অভিমানের গাঢ় আস্তরণের প্রলেপ।
ছেলেটা কি অভিমান করেছে? কেন? পুষ্প আর কাছে আসেনি বলে? পুষ্প কিছুক্ষণ শিমুলের পিঠের দিকে তাকিয়ে থাকে, কিন্তু শিমুলের নড়চড় নেই। পুষ্প হাত দিয়ে শিমুলের পিঠে চিমটি দেয়, খোঁচা দেয়। শিমুল শক্ত হয়ে পড়ে থাকে। পুষ্প পিছন থেকে জড়িয়ে ধরে। আমার পাগলাটা কি রাগ করেছে? শিমুল কথা বলে না। পুষ্পই আবার বলে, সরি, এই যে চলে এসছি। শিমুল এমনভাবে শুয়ে আছে যে পুষ্পর পক্ষে নড়ানো সম্ভব না। কোনোভাবে পুষ্প শিমুলকে তার দিকে ফেরাতে পারে না। অগত্যা শিমুলের সামনে গিয়ে শুয়ে পড়ে। শিমুলের শক্ত করে রাখা হাত সরিয়ে শিমুলের বুকে যায়। এতেও কোনো হেলদোল নেই। পুষ্প শিমুলের মুখের দিকে তাকায়। ছেলেরা অভিমান করলে যে এত সুন্দর লাগে তা আগে কখনো দেখেনি। দেখবে কি করে? কোনো ছেলে তো তার সাথে অভিমান করেনি। পুষ্প হাত বাড়িয়ে শিমুলের গাল ঠোঁট ছুঁয়ে দেয়। কথা বলবে না? শিমুলকে রাগাতে বলল। শিমুল ভাই, ও শিমুল ভাই। পুষ্প আশা নিয়ে শিমুলের দিকে তাকিয়ে থাকে। নিশ্চুপতা দেখে পুষ্প ইঁদুরের মতন চিকন দাঁত দিয়ে শিমুলের ফর্সা গালে কামড় দেয়। শিমুল এবার নড়ে চড়ে আক্রমণকারীর দিকে তাকায়, কিন্তু কথা বলে না। পুষ্পর এবার রাগ হয়। রুমে আসেনি বলে এত অভিমান? কেন আসেনি একটু বোঝা দরকার ছিল না? পুষ্পর যে লজ্জা লেগেছে সেটা বুঝলো না। কেমন তকতক করে অভিমানের বহন নিয়ে ঘুরছে। অকারণেই পুষ্পর চোখের পানি এসে জমে। শিমুলের বাহু থেকে উঠে নিতে চাইলে শিমুল আটকায়, টেনে আবার আগের জায়গায় শুয়ে বলল। কই যাও? পুষ্প মুখ নামিয়ে বলল, যেখানে ইচ্ছা। আমি রাগ করেছি, আমার রাগ ভাঙাও। পুষ্প আবার উঠতে চায় শিমুলের বলিষ্ঠ হাত থেকে। নিজের হাত জোড়াজোড়ি করে ছাড়াতে ছাড়াতে বলে, পারবো না। আমার অভিমান ভাঙাতে এসে নিজেই অভিমান করে ফেলেছো। পুষ্প কথা বলে না। শিমুল পুষ্পকে পিছন থেকে জড়িয়ে ঘাড়ে সুড়সুড়ি দেয়। রাগ ভুলে পুষ্প খিলখিল করে হেসে ওঠে। শিমুল আদর আদর গলায় বলল, কত কষ্ট করে বউকে কাছে নিয়ে আসলাম, আর বউ কিনা আমাকে একা রেখে পালিয়ে বেড়ায়। এটা কি ঠিক কাজ? ঠিক কাজ। ঠিক কাজ না সুন্দরী। এই বুকের জ্বলন যদি দেখতে, তাহলে পালাতে না, বুকেই লুকাতে। হুম। শিমুল হাতের তালুতে মাথা রেখে বলল। সারাদিন আসলে না কেন? পুষ্প শিমুলের দিকে তাকিয়ে হাসে। শিমুলের কোকড়া চুল গুছিয়ে দেয়। সারাদিন কাজ করছিলাম। কাজ নাকি আমার থেকে লুকিয়ে থাকার ধান্দা? তুমি বেশি বোঝো। তা বুঝি, তা বেশি না বুঝলে এই সুন্দরীকে আটকাবো কি করে? পুষ্প শিমুলের বুকে মাথা লোকায়। শিমুল ফিসফিস করে বলল, এত জ্বালাও কেন? পুষ্প কথা বলে না। শিমুল চাতক পাখির মতন পুষ্পকে দেখে। খোঁচা খোঁচা দাড়ি দিয়ে পুষ্পকে ছুঁয়ে দেয়। নরম গালে বৃদ্ধাঙ্গুলি দিয়ে ঘষে দেয়। শিমুল যখন পুষ্প নরম ঠোঁটে স্বর্গীয় সুখের অতলে ডুবে যাচ্ছে, তখনই দরজা ধাক্কিয়ে কেউ ডাকে। পুষ্প ছটফট করে উঠে নিতে চাইলে শিমুল উঠতে দেয় না। শক্ত করে আঁকড়ে ধরে বলল, এখন না, পরে প্লিজ। পুষ্প এবারের সবাইকে জমের মতন ভয় পায়। দরজা খুলতে দেরি হলে যদি আবার কিছু বলে। শিমুলের দিকে তাকিয়ে বলল, না গেলে খারাপ বলবে, শুনে আসি। শিমুল বাচ্চাদের মতন জেদ করে বলল, না। পুষ্প জোর করে উঠে দরজা খুলতে যায়। দরজা খুলে দেখে পেশাকার আর সুইটি দাঁড়িয়ে। পুষ্পকে দেখে পেশাকার বলল, আমার মাথায় তেল দিয়ে উকুন খুলে দিবা আসো। পুষ্প পিছন ফিরে দেখে শিমুল অসহায় চোখে তাকিয়ে আছে। পুষ্প না করে না। নতুন বউ হয়ে কথা অমান্য করা ঠিক না। পেশাকারের সাথে বেরিয়ে যায়। পেশাকার প্রথমে মাথায় তেল দেওয়ায়। সুইটি এসে পড়ল তার হাতে নেল পলিশ দিয়ে দিতে। পুষ্প চুপচাপ দিয়ে দেয়। তারপর পেশাকার মাথায় উকুন দেখতে বলে। পুষ্প সারা মাথা ঘেটে একটাও উকুন পায় না। ভয়ে ভয়ে বলল, বুবু, মাথায় তো উকুন নেই। পেশাকার তেতে উঠে বলল, মন দিয়ে দেখো, উকুনের চুলকানিতে জীবন যায় যায় অবস্থা। পুষ্প আসরের আজান পর্যন্ত পেশাকারের মাথায় উকুন খোঁজে, কিন্তু একটাও উকুন পায় না। তখনই শিমুল রুম থেকে বেরিয়ে আসে। কালো ট্রাউজার, কালো গেঞ্জি পরে থমথমে মুখে ধূপ ধাপ পা ফেলে পুষ্পর সামনে দিয়ে বেরিয়ে যায়। শিমুলের এমন চেহারা দেখে পুষ্পর মন খারাপ হয়। বেচারি সারাদিন পুষ্পের সান্নিধ্য পাওয়ার জন্য ছটপট করছে। এখন যাও একটা পেয়েছিল, বুবুর জন্য তাও হলো না। শিমুল বাইক স্টার্ট দেওয়ার সাথে সাথে পেশাকার আর সুইটি উঠে দাঁড়ায়। পেশাকার মাথায় চুল হাত দিয়ে ছেড়ে বলল, অনেক উকুন খুলেছো, যাও রুমে যাও। তারপর দুজনে মুচকি হাসতে হাসতে চলে যায়। পুষ্প রুমে এসে দরজা আটকে বিছানায় পা তুলে বসে। পেশাকার আর সুইটি যে তাকে শিমুল থেকে দূরে রাখতে এতক্ষণ আটকে রেখেছিল, এটা বেশ বুঝতে পারছে। শিমুলের অসহায় চাহনির কথা মনে হয়ে পুষ্প টুকরে কেঁদে ওঠে। পলাশ নিধির ভাড়া বাসায় এসেছে। 2 রুম নিয়ে নিধি কলেজ পাড়ায় ভাড়া থাকে। আজকে একটা ক্লাস করেই বাসায় চলে এসেছে।
পলাশ প্রিন্সিপাল স্যারকে নিধির কথা জিজ্ঞাসা করাতে উনি জানালেন নিধি অসুস্থতা বোধ করাতে বাসায় চলে গেছে। নিধি তখনের বলা কথাটা পলাশের গলায় কাটার মতন আটকে আছে। সাহস করে প্রিন্সিপাল স্যারকে জিজ্ঞাসা করে, নিধি কি ফ্যামিলি নিয়ে থাকে? প্রিন্সিপাল হেসে বলে, নিধি তো এখনো বিয়ে করেনি, আর বাবা মাও নেই। কলেজ পাড়ায় ভাড়া বাসায় একাই থাকে। পলাশ চমকে যায়। সত্যি নিধি বিয়ে করেনি? প্রিন্সিপালের থেকে বিদায় নিয়ে তখনই চলে আসে। তার বুকটা শুকনো মরুভূমির মতন খা খা করে। নিধিরও কি এমন হয়? পলাশ দরজা নক করে দাঁড়িয়ে থাকে। নিধির আজকে এত কান্না পাচ্ছে যে কোনোভাবেও নিজেকে আটকাতে পারছে না। বাচ্চাদের মতন শব্দও করে কাঁদছে। ছেলেটা তাকে এত ভালোবাসে, কিন্তু দুজনের মাঝে কত বাধা। নিধির ইচ্ছা করে পলাশের বুকে একটা রাত শান্তি মতন ঘুমাতে। কতদিন হয়ে যাচ্ছে নিধি ঘুমায় না। দরজা নক করার শব্দ শুনে নিধি মাথা তুলে তাকায়। কান্নার কারণে নিধির মুখের অবস্থা খারাপ। বেসিংয়ের সামনে দাঁড়িয়ে হাত ভরে মুখে পানি দেয়। তার কাছে কেউ আসার কথা না, ভাবলো বাড়িওয়ালা এসেছে। নিধি ওড়না গায়ে দিয়ে দরজা খোলে। দরজা খোলার সাথে সাথেই পলাশ ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। পলাশ চোখ ভরে সাদা থ্রি পিস পরা উজ্জ্বল শ্যামলা গরনের মেয়েটাকে দেখে। মুখের দিকে তাকিয়ে পলাশের কপাল কুঁচকে যায়। বুঝতে পেরে এই ডাগর চোখ থেকে পানি ঝরছে। কান্না কেন করেছো? হঠাৎ পলাশের আগমন নিধির হজম হয় না। পলাশের হাত ধরে টেনে দরজার কাছে নিয়ে বলে, চোখ আছে তাই কাঁদছি, তুমি এসেছো কেন? পলাশ গম্ভীর গলায় বলল, পা আছে তাই এসেছি। ভালো করেছো, এখন চলে যাও। নিধি পলাশকে বের করতে চাইলে পলাশ নিধিকে দরজায় চেপে ধরে। বিয়ে কেন করনি? ইচ্ছে করেনি তাই। নিধি ছাড়ানোর জন্য জোরাজোরি করে। পলাশ নিধির কপালে নিজের কপালটাকে ফিসফিস করে বলল, সত্যি করে বলবে, আমার জন্য কি বুকটা একটুও পড়ে না? নিধি কিছু বলে না। কাজল কালো ডাগর ডাগর চোখ মিলে পলাশের দিকে তাকিয়ে থাকে। পলাশ আবার বলে, আমি কত রাত ঘুমাই না নিধি, কত রাত বুকে শান্তির বাতাস বয় না। আমাকে একটু শান্তি দাও না নিধি। নিধির চোখ বেয়ে আবার পানি পড়া শুরু হয়। পলাশের বুকে হাত রেখে পলাশকে দূরে সরাতে চায়। চলে যাও প্লিজ। পলাশ দূরে সরে না, নিধির চোখে চোখ রেখে তাকিয়ে থাকে। দুজনে অনেকক্ষণ দুনিয়া ভুলে দুজনকে দেখে। বন্য বাতাসের রেশ গায়ে লাগে। হঠাৎ করে দুজন দুজনের ভেজা ঠোঁট আঁকড়ে ধরে। স্থান কাল সময় সব ভুলে নিধি দুহাত দিয়ে পলাশকে নিজের দিকে টেনে নেয়। পলাশ নিধির ভালোবাসার মাথা পেতে নেয়। অধরে অধর মিশিয়ে ভালোবাসার সুধা পান করে। পলাশ আলতো গলায় বলে, চলো। নিধি তখন পলাশের বুকে মুখ গুজে কাঁদছে। পলাশের কথা শুনে বলল, কোথায়? পলাশ নিধির কপালে ভালোবাসার শুদ্ধতম চুমু দিয়ে বলল, বিয়ে করব। নিধি ধাক্কা দিয়ে পলাশকে সরিয়ে দেয়। জোরে জোরে শ্বাস ফেলে মাথায় হাত দিয়ে বলল, তোমাকে তো বিয়ে করব না। পলাশ নিধির দিকে তাকিয়ে বলল, কেন? নিধি কথা বলে না, পলাশকে ঠেলে বের করতে চায়। পলাশ শক্ত হয়ে দাঁড়িয়ে নিধির মুখের দিকে তাকিয়ে থাকে। নিধি শক্ত সামর্থ্য পুরুষের শক্তির সাথে পেরে ওঠে না। তারপরেও চেষ্টা করে বলল, আমি এই পর্যন্ত অনেক কষ্ট করে এসেছি। এসেছো, কিন্তু আমাকে বিয়ে করতে কি সমস্যা? নিধি পলাশের চোখের দিকে তাকায়। পলাশ, আমার দিকে একবার তাকাও, আমাকে নিয়ে ভাবো, তাহলে বুঝতে পারবে কি সমস্যা। সব সমস্যা বুঝে নেব, চলো আগে বিয়ে করি। নিধি তাচ্ছিল্যের সুরে বলল, এই সাহস তখন কই ছিল, যখন পাগলের মতন কেঁদে বাড়ির কাজের মেয়ে হয়ে থাকার আকুল আবেদন করেছিলাম। তোমার আব্বার পা ধরে তোমাকে চেয়েছিলাম, তুমি তো নিশ্চুপ ছিলে। যখন আমাকে নিয়ে নাটক বানিয়ে তোমাকে শোনানো হলো, তখনও তো তুমি আমাকে একবারের জন্য খোঁজ নিতে যাওনি। পলাশ অসহায় চোখে নিধিকে দেখে। আব্বা বলেছিল তোমার বিয়ে হয়ে গেছে। সব মিথ্যে ছিল। পলাশ তার আব্বাকে সব সময় ঘৃণা করে এসেছে। আজকে এই ধ্রুব সত্য জানার পর থেকেও আরো বেশি ঘৃণা করতে ইচ্ছা হচ্ছে। তারপরেও নিধিকে বলল, চলো বিয়ে করে ফেলি, বাকিটা আমি সামলে নেব। তুমি যে এখানে এসেছো তোমার আব্বা জানে? আব্বাকে বলে সব করতে হবে। হবে, আর না হলেও তুমি যাওয়ার পরে ঠিক তোমার আব্বার হুমকি ধামকি আমার কাছে চলে আসবে। এমন কিচ্ছু হবে না। নিধি পলাশকে দরজার সামনে দাঁড় করিয়ে বলল, একজন সুদর্শন পুরুষের চেয়ে একজন
আত্মনির্ভরশীল সুপুরুষ একটা মেয়ের বেশি কাম্য, যেটা তুমি না। পলাশ অবাক চোখে নিধির দিকে তাকিয়ে থাকে। নিধি আবার বলে, ভালোবাসতে সাহস লাগে, যেটা তোমার নেই। তুমি প্রিয় মানুষকে আগলে রাখতে জানো না। আগলে রাখতে জানি না? নিধি পলাশের চোখে তাকিয়ে বলল, না। ভালোবাসো না? সত্যি করে বলবে? না। পলাশের চোখ মুহূর্তেই ছলছল করে ওঠে। পুরুষালী পুরু ঠোঁট কেঁপে ওঠে কিঞ্চিত। গভীর চোখ মিলে তাকিয়ে থাকে নিধি ফোলা চোখের দিকে। ঠোঁট নেড়ে বলল, তাহলে আমাকে জড়িয়ে কেন ধরলে? এমনি। আমার আদর পাগলের মতো কেন নিলে তুমি? পলাশের ছলছল চোখের দিকে তাকিয়ে নিধির বুক কেঁপে ওঠে। এমনি নিয়েছি, ভুল হয়ে গেছে। পলাশ বুকে হাত রেখে বলল, এইসব বলো না দিদি, বুকে খুব ব্যথা হয়, মরে যাওয়ার ইচ্ছে জেগে ওঠে। নিধি তেতে উঠে বলল, যখন তোমার আব্বা আমাকে আর আমার পরিবারকে এই গ্রাম থেকে বের করে দিয়েছিল, তখন আমার বুকে ব্যথা হয়েছিল। তোমার আব্বার উপর কিছু করতে পারবে? যদি পারো তাহলে আমার সামনে আসবে, এর আগে না। নিধি দরজা বন্ধ করে দেয়। পলাশ চুপ করে কিছুক্ষণ বন্ধ দরজার দিকে তাকিয়ে থাকে। তারপর দ্রুত পায়ে বাড়ির উদ্দেশ্যে যায়। আজকে তার আব্বার সাথে বোঝাপড়া হবে। তার জীবন থেকে কতগুলো বছর চলে গেছে, এর দায় কার? সব প্রশ্নের উত্তর আজকে দিতেই হবে। নিধি জানলার গ্রিল ধরে নিঃশব্দে কাঁদে। তার মনটা আর্তনাদ করে বলে, আমার পলাশ ঠিক জয়ী হবে। পলাশের পেছনেই মন্টু ছিল। এতক্ষণ পলাশকে লুকিয়ে লক্ষ্য করছিল। পলাশ চলে যাওয়ার পর চেয়ারম্যানকে ফোন দিয়ে নিধির কথা জানায়। শিমুল রাত 9টায় বাড়িতে আসে। এতক্ষণ তিয়াসের সাথে ক্লাবে বসেছিল। বাড়িতে এসে শিমুল ঠান্ডা চোখে পুষ্পর দিকে পূর্ণ দৃষ্টি দেয়। রুমে এসে বাইরের কাপড় বদলে ফ্রেশ হয়ে নেয়। কিছুক্ষণ পর গিয়ে খাবার খায়। খাওয়ার সময় পুষ্পকে আশেপাশে আশা করেছিল, কিন্তু পুষ্পর ধারা কাছেও নেই। শিমুলের মেজাজ আবারও গরম হয়। কোনো দিকে না তাকে রুমে যায়। ফ্যান ফুল স্পিডে ছেড়ে দুহাত মেলে বিছানায় শুয়ে পড়ে। চোখের তারা ফ্যানের পাখায় নিবদ্ধ। পুষ্পকে ভীষণ মনে পড়ছে, অথচ গাধি মেয়ে রান্নাঘরেই দাঁড়িয়ে আছে। স্বামীজি রুমে একা একা পাখা ঘোরানিটা দেখে নিজেই ঘুরে যাবার পায়তারা করছে। তার কথা ভুলেই গেছে বোধহয়। শিমুলের চোখে তাকানো অপ্রকাশিত কথা সবটাই সূক্ষ্ম চোখে পুষ্প লক্ষ্য করছে। শিমুল আসার সাথে সাথে রুমে যেতে চেয়েছিল, কিন্তু পেশাকার বাধা দেয়। বলে রাতে খাবার সময় হয়েছে, খাবার রেডি করতে। পুষ্প মাথা নেড়ে টেবিলে খাবার রেডি করে। খাবার খাওয়ার সময় যখন পুষ্প শিমুলের কাছে আসতে চায়, তখন তিনি বলেন, তোমার শ্বশুর আছে, বিলাজের মতো কেন যাইতেছ? পুষ্প সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে। এই বুঝি কেউ কিছু বলে ফেললো, এই বুঝি কেউ বকা দিল। সবচেয়ে ভয় পায় পেশাকারকে। উনি সুযোগ পেলেই পুষ্পকে চোখা কথা বলেন। সবাই খাবার খাওয়ার পর যখন রুমে আসবে, তখন শওকত হাওলাদার পুষ্পকে ডাকে। এই প্রথম শওকত হাওলাদারের সাথে পুষ্পের সরাসরি কথা। মাথা নিচু করে শ্বশুরের কাছে আসে। শওকত হাওলাদার পুষ্পকে তীক্ষ্ণ চোখে লক্ষ্য করে। এই মেয়েটার জন্যই তার সব পরিকল্পনা উল্টোপাল্টা হয়ে গেছে। ইচ্ছা করছে লথ্থে দিয়ে বাড়ি থেকে বের করে দিতে। গম্ভীর গলায় বলল, আদা চা করতে পারো? পুষ্প মাথা নেড়ে বলল, জি। জলদি চা করে নিয়ে আসো। আর হ্যাঁ, আমি প্রতিদিন রাতে আদা চা খাই, মনে রাখবে। পুষ্প মাথা নেড়ে বলল, জি। পুষ্প দ্রুত পায়ে রান্নাঘরে যায়। চা করে শওকত হাওলাদারের কাছে গিয়ে চা বাড়িয়ে দেয়। উনি চা না নিয়ে হাত পিছিয়ে নিলেই পুষ্পর হাত থেকে কাপ পিরিচ পড়ে ভেঙে যায়। শওকত হাওলাদার তেতে উঠে বলল, মেয়ে, পরিবার থেকে কোনো শিক্ষা দেয়নি নাকি? পুষ্প থমথমে মুখে মাথা নিচু করে রাখে। পেশাকার ছুটে এসে আহা আহা করে ওঠে। কত সুন্দর কাপ পিরিচের সেট ছিল। পুষ্পর মাথায় ধাক্কা দিয়ে বলল, একটা কাজও ঠিক মতো করতে পারে না, খালি পোলাদের মাথা খাইতে পারে। শ্বশুরের সামনে পেশাকারের এমন কথায় পুষ্পর খুব অপমান বোধ হয়। লজ্জায় গলা রোধ হয়ে আসে। চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। রাবিয়া রান্নাঘর থেকে ছুটে আসে। পুষ্পর অবস্থা দেখে বলল, আর বকা দিয়ে না মা, বাচ্চা মানুষ বোঝে নাই। পেশাকার পুষ্পর গালে আঙুল দিয়ে খোঁচা দিয়ে বলল, কিসের বাচ্চা? ছেলে রোকাতে পারে, শিমুলের মতো ছেলের মাথা খেয়ে ফেলেছে, এইটা আবার বাচ্চা কিভাবে হয়? রাবিয়া একবার স্বামীর দিকে তাকায়। উনি বেশ আয়েশ করে সবকিছু পর্যবেক্ষণ করছে। হয়েছে তো আম্মা, একটা কাপই তো, আমি আবার কিনে নেব। একটা কাপ কি গোমতী নদী দিয়ে ভেসে ভেসে এসেছে? 2 দিনের মেয়ের জন্য আমার সাথে তর্ক করো? শওকত, কিছু বলবি না আব্বা? শওকত রাবিয়াকে ঘর কাঁপিয়ে ধমক দেয়। ওনার ধমক শুনে পুষ্পর ঠোঁট উল্টে নিঃশব্দে ফুঁপিয়ে কেঁদে ওঠে।
বেয়াদব মহিলা, আমার আম্মার ওপরে কথা বললে পিঠের চামড়া খুলে ফেলবো। শিমুল প্রথম থেকে দরজায় দাঁড়িয়ে সব পর্যবেক্ষণ করছিল। তার আব্বার কথা শুনে গায়ের রক্ত জ্বলে ওঠে। নিজেকে শান্ত রাখার চেষ্টা করে এগিয়ে আসে। শওকত হাওলাদারের চেয়েও গলার স্বর কাঁপিয়ে ফুলিকে ডাকে। ফুলি আসলে বলে, সব পরিষ্কার কর। তারপর তার বুবুকে বলে, পুষ্প আমার বউ। আমার বউ আমার মাথা খাবে নাকি আমার বুক খাবে এটা আমি বুঝবো। তুমি একদম নাক গলাবে না। শিমুলের কথা শুনে পেশাকার কিছু বলে না। শিমুল তেরা চোখে পেশাকারের দিকে তাকিয়ে থাকে। পেশাকার আর শওকত হাওলাদার চলে যায়। পুষ্প শিমুলের গলার স্বর শুনে আরও গলে যায়। ঠোঁট উল্টে শিমুলকে দেখে। রাবিয়া শিমুলকে ইশারা করে পুষ্পকে রুমে নিয়ে যেতে। শিমুল রুমে গেলে পুষ্প সাথে সাথে রুমে যায়। শিমুল রুমে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। শিমুল বুঝতে পারে তার আব্বা আর বুবু পুষ্পকে অপমান করতেই এইসব করেছে। নিজের পরিবারের মানুষের এমন মন মানসিকতার পরিচয় পেয়ে শিমুল লজ্জিত। পুষ্প বিছানায় বসে। শিমুল ফ্লোরে বসে পুষ্পকে জড়িয়ে ধরে। সরি। শিমুলের দিকে তাকিয়ে পুষ্প হাসার চেষ্টা করে। কেন? আমি তোমাকে খুব কষ্টের জায়গায় নিয়ে এসেছি। পুষ্প চুপ করে শিমুলকে দেখে। তাতে কি, এখানে তো আমার শিমুল আছে, এসব কষ্ট কিছুই না। শিমুল পুষ্পর হাঁটুতে মাথা রেখে বলল, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। পুষ্প মাথা নেড়ে বলল, আরে ফ্যামিলিতে এসব হয়ই, আমি মানিয়ে নিব, সমস্যা নেই। শিমুল পুষ্পর মন খারাপের বেলায় ডুবু ডুবু ভাব দেখে বলল, মন কি বেশি খারাপ? না। আচ্ছা মুখ ধুয়ে আসো। পুষ্প শিমুলের কথা মতন মুখ ধুয়ে আসে। শিমুল পুষ্পর হাত ধরে ছাদে নিয়ে যায়। ছাদে গিয়ে দরজা আটকে পুষ্পকে কোলে নিয়ে নেয়। শিমুল হঠাৎ করে এমন কাজ করায় পুষ্প তার গলা আঁকড়ে ধরে। শিমুল পুষ্পকে নিয়ে হাঁটে। পুষ্প, এটা আমার প্রিয় জায়গা। তাই? হ্যাঁ। প্রিয় কেন? কিছু কিছু জিনিস এমনি প্রিয় হয়ে যায়, এদের প্রিয় হতে কোনো কারণ লাগে না। তাই? হ্যাঁ। পুষ্প আকাশের দিকে তাকিয়ে বলল, আজকে কি পূর্ণিমা? শিমুলও চাঁদের দিকে তাকায়। গোলগাল চাঁদটা দেখে বলল, মনে হয়। পুষ্প মুগ্ধ চোখে দেখে। শিমুল মুগ্ধ চোখে তার নিজস্ব চাঁদ দেখে। কিছুক্ষণ এটা সেটা বলে পুষ্পর মন ভালো করার চেষ্টা করে। পুষ্প খিলখিল করে হেসে ওঠে। শিমুল হাসে। দেয়ালে হেলান দিয়ে বসে পুষ্পকে ইশারা করে কোলে বসার জন্য। পুষ্প টুপ করে শিমুলের কোলে বসে বুকে মুখ লোকায়। দুজনে এত কাছে থেকেও সারাদিন একটু কাছে আসতে পারেনি। পুষ্প শিমুলের বুকের ঘ্রাণ নেয়। এই বুকে শান্তির জন্য হলো এইটুকু কষ্ট সয়ে নেওয়া যায়। শিমুল পুষ্পর কপালে চুমু দিয়ে বলে, আমার অন্ধকার রাজ্যে পূর্ণিমার ছাদ হয়ে আসার জন্য তোকে ধন্যবাদ। আমি তোর কাছে এত 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 কৃতজ্ঞ যে সারা জীবন নিজেকে উজাড় করে ভালোবাসলেও মন ভরবে না। পুষ্প আদরে বিরাট ছাড়ার মতন শিমুলের বুকে মিশে যায়। শিমুল মুচকি হাসে। মেয়েটার বুকে আসলে কি যে শান্তি লাগে, মনে হয় দুনিয়ার সব সুখ তার কাছে। পুষ্প চোখ তুলে তাকালে শিমুলের গভীর চোখের নেশা মাখানো তীরতীরানো অনুভূতির পাগলা প্রলাপ স্পষ্ট দেখে। মুচকি এসে শিমুলের গালে হাত বোলায়। শিমুল চোখ বন্ধ করে নেয়। মেয়েটা তার জীবনের ভালোবাসা হয়ে এসেছে। বুকের গভীরে জায়গায় জায়গায় রঙের ছড়াছড়ি করে নেশা ধরিয়ে দিয়েছে। এখন থেকে তার প্রতিটা রাজ্যে উৎসবের আমেজে হৈ হৈ করে কাটবে, এটা বেশ বুঝতে পারছে। মাথা চুকিয়ে পুষ্পর কাছে গেলে পুষ্প বাধা দেয়। দুষ্টু গলায় ফিসফিস করে বলল, ছি, চাঁদ দেখছে। শিমুল পুষ্পর গালের উষ্ণ ছোঁয়া দিয়ে বলল, দেখো। শিমুলের চোখে নেশা গভীর হয়, সাথে ভালোবাসার পরিমাণও। পুষ্প ছটপট করে বলে, এটা ছাদ। শিমুল হাসে। পূর্ণিমার চাঁদকে সাক্ষী রেখে আরেক চাঁদের গায়ে ভালোবাসার কলঙ্ক লেপটে দিতে উদ্যত হয়। হাসি হাসি গলায় বলে, হোক। শিমুল বন্য হয় পুষ্পকে ভাসাতে চায়। পুষ্প আধো চোখ মেলে তার পাগলাকে দেখে। আসলে শিমুল পাগলা, তাহার পাগলা প্রেমিক। তাকে শূন্য তুলে যে সর্বসুখে কাঁদাতে পারে এমন পাগল প্রেমিক। সবাই খেয়ে দিয়ে যখন রুমে চলে যায় তখন পলাশ বাড়ি আসে। সন্ধ্যায় তার আব্বা বাড়িতে ছিল না বিধায় কথা বলতে পারেনি। ফোন দিয়েছিল কিন্তু ফোন রিসিভ করেনি। উপায় না পেয়ে ক্লাবে, চেয়ারম্যান অফিসে সব জায়গায় খুঁজেছে, কোথাও না পেয়ে আবার বাড়িতে আসে। শওকত হাওলাদার তখন বিছানায় বসে টিভিতে খবর দেখছে। পলাশ হন্তদন্ত হয়ে সামনে গিয়ে দাঁড়ায়। ছেলের এমন কাণ্ডে রাবিয়া খুব অবাক হয়। শওকত হাওলাদার ভাবলেশীনভাবে তাকিয়ে থাকেন, যেন উনি জানতেন পলাশ আসবে। পলাশ কাছে এসে বলল, আব্বা, আপনি মিথ্যে কেন বলেছিলেন? শওকত হাওলাদার অবাক হওয়ার ভান করে বলল, কিসের মিথ্যা? কিসের কথা বলছো?
পলাশ নিজের রাগ সংযত করে বলল। নিধির কথা। শওকত হাওলাদারের চোখে রাগের আভাস ফুটে ওঠে। তোমার কি মনে হয় আমি মিথ্যে বলছি? নিধির বিয়ে হয়নি আর আপনি আমাকে বলেছিলেন নিধির বিয়ে হয়ে গেছে। শওকত হাওলাদার পলাশের চোখের দিকে তাকায়, সহজ গলায় বলে। তাতে কি হয়েছে? পলাশের শরীরে রক্ত টক বকিয়ে ওঠে। কি হয়েছে তাই না? নিধিকে আমি ভালোবাসতাম। ওটা আবেগ ছিল। আবেগ? আমার অবস্থা আপনার চোখে পড়ে না? অবশ্য আপনার মতো বাপের চোখে পড়ার কোনো কথাও না। অতিভদ্র ছেলের মুখে এমন কথা শুনে শওকত হাওলাদার হতভম্ব। ওটা আবেগ ছিল। মুখ সামলেই কথা বলেছি, সম্মানও দিয়েছি, কিন্তু আপনি সেসবে সুযোগ নিয়ে নিজের পরিচয় প্রকাশ করেছেন। আমার সম্মান দেওয়ার কোনো দাম দেননি, আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছেন। আপনি যে আমার আব্বা, এটা ভাবতে আমার ঘৃণা লাগে। শওকত হাওলাদার বসা থেকে দাঁড়িয়ে যায়, চোখের বর্ণ রক্তিম হয়ে কোটর থেকে বেরিয়ে আসতে চায়। পলাশ! পলাশ বলে ডাকবেন না, আজকে থেকে আপনার পলাশ বলে কোনো ছেলে নেই। শওকত হাওলাদার ক্ষুদ্র চোখে রাবিয়ার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল। রাবেয়া, তোমার ছেলেকে সামলাও। রাবিয়া পলাশের এমন রূপ এই প্রথম দেখলো। পলাশ জন্মের পর থেকেই নদীর মতন শান্ত, রেগে গেল চুপচাপ হজম করার ক্ষমতা প্রচুর, কিন্তু আজকে হঠাৎ রেগে যাওয়ার কারণটা বুঝে উঠতে পারছে না। অনেক বছর আগে নিধি নিয়ে এখন আবার কিসের আলোচনা সেটা ধরতে পারছে না। তারপরেও পলাশের দিকে এগিয়ে যায়, হাতের বাহু ধরে টেনে বলে। কি হয়েছে আব্বা? মাকে বলবি চল, আয় বাইরে আয়। পলাশ মায়ের বাঁধন থেকে হাত ছাড়িয়ে বলে। কিচ্ছু হয়নি আম্মা, শুধু আমার জীবন থেকে সুখ নামক শব্দটা চলে গেছে। শওকত হাওলাদার নাক কুঁচকে বলেন। এই ছোট লোকের বাচ্চার জন্য তো সুখ চলে গেছে। আপনার চোখে সবাই ছোট লোক, বড় লোক শুধু আপনি। শিমুল বিয়ে করার সময় এগুলো বলেছেন, এগুলা বলে পরিচয় দিয়েছেন আপনি কত বড় নিচু মনের মানুষ। আমার মুখে মুখে তর্ক করিস, থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব। পলাশ 2 কদম এগিয়ে যায়, নিজের গাল দেখিয়ে বলে। নিন, থাপ্পড় দিন, তারপরে আমি আমার পথই থাকবো। পলাশের কথা শুনে শওকত হাওলাদার নিজেই একটু অবাক। ছেলেটা এমন রাগী বোঝাই যায় না। আচ্ছা, কি চাস সেটা বল। আপনাকে বলার প্রয়োজন মনে করছি না। আচ্ছা, যা ভালো হয় কর, আমি আর কিছু বলবো না। পলাশ তার আব্বার এইরূপ উত্তর শুনে অবাক হয়। উনি তো এই কথা বলার মানুষ না। পলাশের হঠাৎ করেই মনে হলো তার আব্বা নিধির কথা জেনে যায়নি তো। অবশ্য এলাকার চেয়ারম্যান হয়ে এসব জানা কোনো বড় ব্যাপার না। পলাশ তার আম্মার দিকে ফিরে বলল। আম্মা, বউ নিয়ে আসবো। রাবিয়া কিছু বলার আগেই শওকত হাওলাদার হিসিয়ে বলে। ওই মেয়েকে এই বাড়ির সীমানায় আনলে তোর আম্মাকে তালাক দিয়ে বের করে দেব, মনে রাখিস। রাবিয়া পাথর হয়ে তার স্বামীকে দেখে। এত বছরের সম্পর্ক কি এতই ঠুনকো যে কথায় কথায় তালাকের নাম চলে আসে? ওনার চোখ ছলছল করে ওঠে। পলাশ বলে। তাহলে আর এই বাড়ি আসবো না, বিয়ে করে বউ নিয়ে থাকবো। দেখি আপনি কি করেন। বিয়ে করবি? করবই। নিধির দেহটা আস্ত পেলেই তো বিয়ে হবে, যদি আস্ত না পাস তাহলে? পলাশের বুকটা কেঁপে ওঠে। মানে? শওকত হাওলাদার ঠোঁট বাঁকিয়ে হাসে। মানে কিছু না। রাবেয়া, রাত হয়েছে, দরজা বন্ধ করো। আব্বা নিধির কিছু হলে আমি কিন্তু আপনাকে জ্যান্ত খবর দেব। বলে যাবেন না আমি আপনারই সন্তান। আপনার মতো নিষ্ঠুর হতে পারি? যা যা। পলাশের বুদ্ধিমান মস্তিষ্ক তার আব্বার কথার ধরন বুঝতে বেশি সময় নেয় না। হন্তদন্ত পায়ে বেরিয়ে যায়, কাপা কাপা হাতে বাইক স্টার্ট করে আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ, আমার নিধির যেন কিচ্ছু না হয়। একবার হারিয়ে আবার পেয়েছি, এবার হারাতে চাই না। আল্লাহ, সহায় হও। পলাশ যখন নিধির বাসায় যায় তখন দেখে নিধির দরজা চাপানো। ধাক্কা দিয়ে খুলে নিধি নিধি বলে কয়েকবার ডাকে। কোনো সাড়া শব্দ না পেয়ে নিধির শোয়ার রুমের দিকে এগিয়ে যায়। ওখানে গিয়ে পলাশের কলিজা মুচড়ে ওঠে। নিধি, তার নিধির উপর আস্ত এক মানব পুরুষালী ছোঁয়া নারীদেরও ছিন্ন ভিন্ন করতে ব্যস্ত। নিধি পাগলের মতন ছটপট করছে, মুখ বাঁধা, বিদায় ও আ ছাড়া আর কোনো কথা বের হচ্ছে না। পলাশ টুকরে কেঁদে ওঠে। আল্লাহ, এটাও দেখার বাকি ছিল, এর যে মরণ ভালো ছিল না। ভোর সকালে পেশাকার শিমুলের দরজা জোরে জোরে আঘাত করে। কোনো সাড়া না পেয়ে গলা ছেড়ে ডাকে।